বিয়েটা করিয়ে ফেলল রিশাদ তার অর্থ আর ক্ষমতার জোরে। বাড়িতে তার 3 মাসের ছেলেকে রেখে এসেছে সৎ মায়ের কাছে। রিশাদের ধারণা অর্থ দিয়ে সে সব নিজের করতে পারে, আর তাই তো ওই দুধের বাচ্চার জন্য আজ মাও কিনতে এসেছিল। বিয়েটা তো করতে পারলো, কিন্তু সংসারটা করবে কি করে? বউ নিয়ে বাড়ি আসার সময় তার সদ্য বিয়ে করা বউ পালিয়েছে মাঝপথেই। মেহুইশ গলা শুকিয়ে গেছে বলে গাড়ি থামাতে বলল রিশাদকে। আর রিশাদও ভাবলো মেয়েটাকে বিয়ে তো করেই নিয়েছে, এখন আর কষ্ট দিয়ে লাভ কি। গাড়িতে এসি চলছে, গরম না হলেও বিয়ের ভারী লেহেঙ্গায় এসির মধ্যেও ঘেমে নিয়ে কাহিল মেয়েটা। তার ঘরমাক্ত মুখের দিকে তাকিয়েই রিশাদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলেছিল। গাড়িতে পানি ছিল না, তাই মেহুইশ গাড়ি থেকে নামতে গেলে রিশাদ ড্রাইভারকে বলল সামনে দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক আর পানি আনতে। ড্রাইভারও কথা মতো বেরিয়ে যেতে মেহুইশ আবারও বলল, আমি কি একটু গাড়ি থেকে বের হতে পারি? দম বন্ধ লাগছে। রিশাদ নিজেও অস্বস্তি বোধ করছিল গরমে সিল্ক পাঞ্জাবি পরে, আর তাই সে বলল সে কি জানতো তার এই এক সম্মতি তার নতুন বউয়ের পালানোর পথ তৈরি করে দিবে? মেহুইশ গাড়ি থেকে বের হয়ে এক পলক এপাশ ওপাশ দেখল। রাত 10টা বাজেনি এখনও। রাস্তায় মানুষ খুব বেশি না হলেও কম নয়, আর জায়গাটা মেন রোডে হওয়ায় যানবাহন ছিল অনেক। ফুটপাথে মানুষ কম, আবার একটু পরপরই একটা করে গলির মোড়। মেহুইশ সুযোগ বুঝে একটা গলির ভিতর ঢুকে গেল। রিশাদ প্রথমে খেয়াল করেন মেহুইশ গাড়ির সামনে থেকে চলে গেছে। ড্রাইভার যখন কাছে আসলো তখনই খেয়াল হলো মেয়েটা মানে তার বউ এখানে নেই। রিশাদ দ্রুত গাড়ি থেকে নেমে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, মেহুইশ কোথায়? ড্রাইভার অবাক হয়ে তাকালো রিশাদের দিকে, যার অর্থ সে কি করে জানবে বউ কোথায়। কিন্তু মুখে এই কথাটাই বলার সাহস হলো না ড্রাইভারের, কারণ রিশাদ মনিব সে কর্মচারী। তার ওপর রিশাদের ভয়ঙ্কর স্বভাবগুলো ড্রাইভারের খুব ভালো করেই জানা। এই লোক কখনো কারো প্রতি দয়ামায়া দেখায় না, নিজের ভুলেও অন্যকে শাস্তি দেয়। এটা অবশ্য ভুল ধারণা তার আশেপাশের মানুষগুলোর, আর তার ক্রোধটাও সবসময় স্থায়ী নয়। রিশাদ ক্রোধে ফেটে যাচ্ছে। মেহুইশ কী করে পালালো তার সামনে থেকে? মেয়েটা বিয়েতে রাজি ছিল না শুরু থেকে, কিন্তু এ তো তার দেখার বিষয় না। তার 3 মাসের বাচ্চাটাকে যেদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেল সেদিন খুব কাঁদছিল। সেদিন মেহুইশ নামের ওই নার্সই একমাত্র তাকে শান্ত করতে পেরেছিল, আর ডাক্তারও বলেছিল মা ছাড়া এতটুকু বাচ্চাকে কি করে বাঁচাবে। ব্যাস, ওই কথাটাই রিশাদকে পাগল করে দিল তার ছেলের জন্য মা হিসেবে মেহুইশকে নিতে। সে চাইলেই পারত টাকার বিনিময়ে মেহুইশের মতো কাউকে আয়া হিসেবে নিজের বাড়িতে রাখতে, কিন্তু তার সৎ মা জেবুন্নেসা ইশারা ইঙ্গিতে বুঝিয়েছে সন্তান কখনো আয়ার হাতে ভালোভাবে মানুষ হয় না। এই তো সে নিজে আয়ার কাছে বড় হয়ে কেমন অমানুষ হলো। রাগ ক্রোধ দমিয়ে রাখাটাই তো শেখাতে পারল না তাকে আয়ারা। অথচ মা হিসেবে সৎ হলেও তিনি রিশাদের ভালোই চেয়েছেন সবসময়। এই ব্যাপারটাই রিশাদকে প্রচণ্ড ভাবিয়েছিল কদিন, আর তারপরেই নিজের ছেলের জন্য এই সৎ মায়ের ব্যবস্থা করা। সে একবারও ভাবেনি মেহুইশ মেয়েটা তার ছেলেকে মা হিসেবে কখনো ভালোবাসবে কিনা। তার ভাবনা শক্তি শুধু অর্থবিত্তে আর তার রাগ পর্যন্তই যেন সীমাবদ্ধ। রাত তখন 1:15। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রিশাদ, পাশে জুবুথুবু হয়ে বসে আছে মেহুইশ। একটু আগেই তাকে পুলিশ অফিসার কাইয়ুম মেহুইশদেরই মহল্লা থেকে ধরে এনেছে। মেহুইশ যখন পালিয়ে গেল তখনই রিশাদ কাইয়ুমকে ফোন করলো। কাইয়ুম পেশায় পুলিশ হলেও সে কাজ বেশি রিশাদেরই করে, কারণ মাস শেষে সরকারি বেতন আর রেশন কাইয়ুমের পেটের এক কোনাও ভরাট করতে পারে না, আর তা সে রিশাদের টাকাতেই ভরে। রিশাদের ফোন পেয়ে কাইয়ুম তার রাতের খাবারটাও খায়নি। ফোর্স নিয়ে বেরিয়ে প্রথমেই সে তল্লাশি চালায় সেই গলিতে যে গলির দিকে মেহুইশ পালিয়েছিল। এরপর 2-4 জনের সাথে কথা বলে অনুমান করলো মেহুইশ নিজের মহল্লার দিকেই গেছে। রিশাদ বউ ছাড়া বাড়ি ফিরেছে দেখেই তার খালা মানে সৎ মা জেবু ফিসেল হেসে বললেন, বিয়ে হয়নি বুঝি? রিশাদ রাগি চোখে তাকাতেই জেবুন্নেসা আবার বললেন, একা একা যাওয়ার কি দরকার ছিল? আমরা তো বেঁচে আছি, সাথে নিলেই পারতে, অন্তত বউটা ঠিকঠাক বাসরঘর পর্যন্ত পৌঁছে দিতাম। জেবুন্নেসা রীতিমতো টিপ্পনি কেটেই বলেছেন রিশাদকে। রিশাদের বাবা রাশেদ দেশে নেই গত 1 মাস ধরে। তিনি টাকার নেশায় মজে থাকা মানুষ। ব্যবসার উন্নতি যখন যে দেশের দিকে তখন সেদিকেই দৌড়ান। জেবুন্নেসার 2 চোখের বিষ তার স্বামী মুখে না বললেও মনে মনে সবসময় দোয়া করেন যেন তিনি বিধবা হতে পারেন জলদি। রিশাদকে বারবার বউ নিয়ে খোঁচা মেরে কথা বলা রাগ দ্বিগুণ হয় তার, আর তাই সোফার পাশে ফুলদানিতে উঠিয়ে সজোরে মারে জেবুন্নেসার পায়ের কাছে। রাত 1টা পর্যন্ত সে বাসর ঘরেই থ মেরে বসেছিল, আর জেবুন্নেসা ভয়ে সেই যে বাসর ঘর ছেড়েছে আর আসেনি। এত সময়ের মাঝে একবার এসেছিল রিশাদের সৎ বোন রাইমা। বাচ্চাটা কাঁদছিল বলে রাইমা তাকে নিয়ে বসার ঘরে আসে। ছেলের দিকে তাকিয়ে রিশাদের রাগ কিছুটা কমে যায়।
রাইমার কাছ থেকে ছেলেকে নিয়ে রাইমাকে ঘুমোতে পাঠিয়ে দেয়। কায়ুম যখন মেহুইশকে ধরে নিয়ে আসে তখন রিশাদ বাচ্চাটাকে সোফায় শুয়ে দিয়ে প্রথমে কায়ুমকে বিদায় করে এবং তারপরে সে লাগাতার 4-5টা থাপ্পড় মারে। থাপ্পড়ের কারণে মেহুইশ নিঃশব্দে কান্না করে। সে ভয়ে আতঙ্কে তার বসে থাকা জায়গা থেকে এক পাও নড়েনি। এখনও ঠিক আগের জায়গায় বসে আছে। রাতের আধার যত গাঢ় হয়েছে তত রিশাদের নিঃশ্বাসের শব্দ মেহুইশকে ভীত সন্ত্রস্ত করছে। জেগে থাকা মানুষের নিঃশ্বাস বোধহয় সে এতখানি জোর আওয়াজেও কখনও শোনেনি। একবার ভাবল, রিশাদ বুঝি হাঁপানি শ্বাসকষ্টের রোগী। তার তো আগে থেকে রিশাদ সম্পর্কে কোনো ধারণা নেই। হাসপাতালে একদিন দেখেছে একটা অসুস্থ বাচ্চা নিয়ে এসেছে। যতটুকু বুঝেছে লোকটা দানবের মতো এক হাতে 3 মাসের বাচ্চাকে বুকে চেপে ধরেছিল। গাড়িটাও হয়তো এভাবেই চালিয়েছে। অতি দাম্ভিকতায় ঘাড় উঁচিয়ে হাঁটছিল লোকটা। মেহুইশের সামনে আসতেই বলেছে, এখানে বেস্ট শিশু বিশেষজ্ঞ কে আছে? কণ্ঠে যেন বজ্রপাত ঘটেছিল, এত কঠিন আর ভারী কণ্ঠ। মেহুইশ হাতের ইশারায় শিশুদের ডাক্তার নাইমা ম্যামের কেবিন দেখালো। তখনই বাচ্চাটা কাঁদতে থাকলে মেহুইশ হাত বাড়িয়ে বাচ্চাটাকে নিতে চাইল। আর এই দানব লোকটা তাকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা স্যানিটাইজার পেন এগিয়ে বলল, হাত জীবাণুমুক্ত করে বাচ্চাকে ধরো। ব্যাস, সেই থেকে মেহুইশের জীবনে এই দানব লোকের অত্যাচার। হাসপাতাল থেকে ফেরার 2 দিন পরই রিশাদের পাঠানো এক লোক এলো হাসপাতালে। প্রথমবার ঠিকানা নিল, দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দিল এবং তৃতীয় দিন মানে আজকে একদম বিয়ে করে এক বাচ্চার মা বানিয়ে দিল। মন ভর্তি করার রাগ উপচে পড়ছে মেহুইশের, সেই সাথে গাল দুটোতে ভীষণ ব্যথা। বসার ঘরেও বুঝি এসি চলছে। শীতল শীতল অনুভূতি হচ্ছে মেহুইশের। তার ঘরে তো ঠিকঠাক একটা ভালো পাখাও নেই, আর এখানে বসার ঘরেও এসি চলে। যার পরনে অবাক সে রিশাদরা খুব পয়সাওয়ালা, তা এ বাড়িতে ঢোকার পথে বাগানের হলদে আলোয় অর্কিড ফুলের চারা দেখিয়ে আন্দাজ করে নিয়েছে। আমাদের দেশে তো যার তার বাড়িতে এসব ফুল চোখে পড়ে না, কিন্তু এখন গালের ব্যথায় আর রিশাদের ভয়ে ঘাড় উঁচিয়ে ঘরটা একবার দেখতেও পারছে না। তার উপর এখানে শুধু সোফার এদিকটাতেই আলো, বাকি সব জায়গায় অন্ধকার। প্রায় 1 ঘন্টার মতো চুপচাপ এক জায়গায় বসেছিল মেহুইশ। রিশাদ এর মাঝে 2 বার উঠেছে। কোন দিকে গেছে তাও খেয়াল করার সাহস হয়নি মেয়েটার। রাত যখন 3টা তখন রিশাদ এক হাতে বাচ্চাটাকে নিয়ে অন্য হাতে মেহুইশকে অনেকটা টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে নিয়ে গেল এবং বিনা বাক্যবে একটা বালিশ ফ্লোরে দিয়ে নিজে বিছানায় শুয়ে পড়ল। কখন চোখ লেগেছে জানে না মেহুইশ। তার ঘুম ভেঙেছে ভোর 5টার অ্যালার্মের শব্দে। চোখ খুলতেই দেখল রিশাদ উঠে গেছে। তা দেখে মেহুইশ মনে মনে ভাবল, চোর হলেও মানুষ ভালো, নামাজ পড়তে উঠেছে বা। কিন্তু তার এ ভাবনাতে বালতি পরিমাণ জল ঢেলে রিশাদ তার ছেলের ডায়পার চেঞ্জ করলো। তারপরেই ফোনে কাউকে ঘরে আসতে বলে নিজে পাঞ্জাবি বদলে টি-শার্ট ট্রাউজার পরে তৈরি হলো। মেহুইশের দিকে একটিবার তাকিয়েও দেখেনি সে। মিনিট 5-এর মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা এলো দরজায়। ফোনটা পকেটে ঢুকিয়ে সে দরজা খুলে কিছু বলে বেরিয়ে গেল। সারা রাতের ধকল সকালেই শরীর জানান দিল মেহুইশের। কোনো মতে ফ্লোর থেকে উঠে মধ্যবয়স্ক সে মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো সে এই বাড়ির কে। মহিলা জানালো এই বাড়িতে আয় হিসেবে এসেছে গত মাসে। এ বাচ্চা মানে রিশাদের ছেলের জন্য আসা। আর এও বলল মেহুইশ যেন দ্রুত কাপড় চোপড় পাল্টে ভদ্রস্থ হয়ে বাচ্চাকে দেখে। বাচ্চার সব রকম প্রয়োজন খুঁটিনাটি যেন জেনে নেয়। ক্লান্ত কাহিল শরীরের সাথে এবার মনেরও অবসন্নতা টের পেল মেহুইশ। এত বড় বাড়িতে তাকে আসতে হয়েছে আয়া হয়ে, সেও আবার বিয়ের সিলমোহর মেরে। জীবনেসা ঘুম থেকে উঠেই দোতলা থেকে ফোন দিলেন তার রান্নাঘরের মেয়ের সুফিয়াকে। জানতে চাইলেন রিশাদ বাড়িতে আছে কিনা, কিন্তু মেয়ের জানালো রিশাদ দৌড়াতে চলে গেছে। নতুন বউ বাচ্চাকে নিয়ে বসার ঘরে হইচই বাঁধিয়ে বসেছে। মেয়েদের কথায় চমকে উঠলেন জীবনেসা। নতুন বউ? হ্যাঁ, সামনে দাঁড়িয়ে জবাব দিল রাইমা। সেও আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। রাতে দেরি করে ঘুমালেই তার ঘুমের সমস্যা হয়, কিন্তু কাল রাতে দাদাভাই বিয়ে করতে যাবে বলে নির্জন মানে রিশাদের ছেলেকে রেখে গিয়েছিল মায়ের কাছে। মা দাদাভাইয়ের নতুন বউকে দেখে কিছু কটুবাক্য বলবেন ভেবে প্রস্তুতি নিয়ে বসেছিল, আর তাই নির্জনকে রাইমার কাছে রেখে দিয়েছিল। এতেই ঘুমের 12টা বেজেছে রাইমার। এখন সে মায়ের ঘরে ঢুকতেই মায়ের ফোন আলাপ শুনে জবাব দিল। রিশাদ তো কাল একা ফিরল দেখলাম। জীবনেসা মেয়েকে প্রশ্ন করল। ফিরেছে একাই। নতুনভাবে কি তো পুলিশ ধরে নিয়ে এলো? পুলিশ? হ্যাঁ, পুলিশ রাতে 1টার সময় নিয়ে এসেছে। ও, তুমি আবার নতুনভাবিকে ঘাটতে যেও না। দাদাভাইয়ের মুড খারাপ হলেই বাড়িতে সবার কপালে শনি লাগে। প্লিজ আব্বু ফিরে আসা অবধি অন্তত লাগতে যেও না, অনুনয়ের সুরে বলল রাইমা। কিন্তু তার এ কথায় বেশ খেপে গেলেন জীবনেসা। চুপ কর মুখ পড়ি, বাপের মতোই হয়েছি সব কটা। তোদের কি মনে হয় রিশাদের বউয়ের সাথে আমি কেন লাগতে যাব? সম্পর্কে আমি ওর সৎমা হওয়ার আগে ওর মায়ের বোন খালা ছিলাম।
হারামিগুলা একটাও আমায় বুঝলি না। কালো মেঘের মতোই মুখের ওপর ঘোর অন্ধকার নামল জীবন্নেসার। রিশাদ তার প্রতিদিনকার মতো দৌড় শেষ করেই বাসায় ফিরল। ততক্ষণে ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে। নিজের ঘরে ফিরতেই সে টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলল ময়লা কাপড়ের ঝুড়ির দিকে। তারপরে বাথরুমের দরজা খুলতে চিৎকার কানে এলো তার। বাথরুমের ভেতরে চোখ পড়তে ভেবাচাকা খেয়ে গেল সে। তুমি? 3 মাসের দুধের বাচ্চা ফেলে পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে নীলিমা। রিশাদ রায়হানের বউ বাচ্চা ফেলে পালিয়েছে। এই কথাটা কোনোভাবেই কারো মুখে শুনতে চায় না রিশাদ। খালা মানে তার সৎমাকে সে পারলে কবেই খুন করে ফেলত। শুধু রাইমা আর রিহানকে মাছাড়া করতে চায় না বলেই করেনি। নিজে মাছাড়া বড় হয়েছে, এখন তার ছেলের অবস্থা নিয়ে এমনিতেই আতঙ্কিত, তার উপর যদি রামেদেরও মাছাড়া করে ভাবতে পারে না সে আর। খালা মানুষটা বড় বেশি কটু বাক্য বলে, এছাড়া মহিলার আর কোনো দোষ নেই। দুপুরবেলা অফিসে বসে বাড়িতে কল দিল রিশাদ। বাড়ির ল্যান্ডলাইনে কাউকে না পেয়ে রাইমাকে ফোন দিল। কলেজ থেকে ফেরার পথে ছিল সে। দাদাভাইয়ের কল মানেই ভয়ের তো কোনো ব্যাপার মনে করে রাইমা। রিশাদ কখনোই ভয়ঙ্কর কিংবা মারাত্মক ঘটনা না ঘটলে তাকে ফোন দেয়নি। বাড়িতে গাড়িতে করে ফিরছিল রাইমা। সে ফোন রিসিভ করার আগে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বাড়ি থেকে আসার সময় কি কোনো ঝামেলা দেখে এসেছেন রিয়াজ ভাই? খুব সাদাসিধা আর শান্ত স্বভাবের রাইমাকে বাড়ির প্রতিটা কাজের লোক ভীষণ রকম ভালোবাসে, স্নেহ করে। রাইমার আচরণই এই ভালোবাসা আদায় করে নিয়েছে। ড্রাইভার রিয়াজও সেদিক দিয়ে তাকে অত্যধিক স্নেহ করে। রাইমার ফোনের আওয়াজ এবং প্রশ্ন শুনে সে বুঝতে পারল রিশাদ ফোন করেছে। রিয়া জবাব দিল, ভয়ের কোনো কারণ তো টের পাই না আপামনি। রিশাদ ভাই অফিসে আছিল আর খালামাও দেখলাম নতুন বডি নিয়ে বাবুরে গোসল দিতেছে। ড্রাইভার রিয়াজের কথা শুনে রাইমার চোখ যেন কপালে উঠল। এ কি বলছেন রিয়াজ ভাই? নতুন বউ আর আম্মু একসাথে? অবিশ্বাস্য আপামনি। অবিশ্বাস্য হইলেও এটাই সত্যি। নীলিমা ভাবিরে দেখলে যেমন খালাম্মা দূর দূর করতো, এই নতুন বউরে দেখা তা করে না। কথা চলতে চলতে রিশাদের কল 2বার কেটেছে। রাইমা একবারও রিসিভ করেনি। জীবনে বোধহয় এই প্রথম সে তার দাদাভাইয়ের ফোন অ্যাভয়েড করলো। বাড়ি ফিরতেই দেখলো বাড়ির গেটে রিশাদের গাড়ি। তার মানে রিশাদ ফোন করতে করতে বাড়িতেই চলে এসেছে। আল্লাহ জানে রাইমাকে না কিছু বলে ফেলে। ভয়ে কিছু দোয়া কালাম পড়তে পড়তে বাড়ির ভিতরে গেল রাইমা। ভর দুপুরে তোয়ালে পেঁচিয়ে বাচ্চাকে বারান্দায় নিয়ে দাঁড়িয়েছিল মেহুইশ। একদম রোবটের মতো চলছে ফিরছে সে এই অর্ধদিন। তার জীবনের মূল উদ্দেশ্য কি, বেঁচে থাকার কারণ কি, কিছুই বুঝতে পারছে না। পরশু মধ্যরাত পর্যন্ত তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ছোট ভাইটাকে পড়াশোনা করিয়ে একটা গতি করে দেওয়া। মা আর ভাই যেন সচ্ছল জীবন কাটাতে পারে। আর এরপরেই সে আর ইভান বিয়ে করে নিজেদের সুন্দর একটা সংসার করবে। রাতের শেষ ফোন আলাপে ইভান তাকে ভালোবাসি বলে ফোন কেটেছিল। কথা ছিল কাল হাসপাতালে গিয়ে ভালোবাসির জবাব দেবে, যেমনটা সে রোজ দেয়। কিন্তু হায়, কি করুণ দৈবদশা তার। ঘুম থেকে উঠেই জানতে পারলো আজ তার বিয়ে। মাকে জিজ্ঞেস করতে মা বলল, চুপচাপ বিয়ের জন্য তৈরি হয়ে যা। কোনো আচার অনুষ্ঠান নেই, শুধু কলেমা পড়ে বিয়ে। আর দেনমোহর অগ্রিম একটা একতলা পাকা বাড়ি তোর নামে। ফিক্সড ডিপোজিট 10 লাখ টাকা মায়ের নামে। কি আশ্চর্য রকম এক ঘটনা ঘটল একদিনই। যেন আলাদিনের দৈত্য এসে প্রয়োজনগুলো সব এক নিমেষেই ফুরিয়ে দিল। মাও কেমন বদলে গেল কয়েক ঘন্টার ব্যবধানে। মা তো জানতো সে ইভানকে ভালোবাসে। অর্থ, আসলে অর্থই সকল অনর্থের মূল। অতগুলো টাকা দেখি মা লোভে পড়ে গেছে। 2 দিন আগ পর্যন্ত মা ইভান আর তার সম্পর্ক নিয়ে খুশি ছিল। মেহুইশ যখন নিজের ভাগ্য আর অর্থকে দোষারোপ করে ব্যস্ত, তখনই রিশাদ এলো ঘরে। দরজা খোলার শব্দেই ধ্যান ভেঙেছিল মেহুইশের, কিন্তু বারান্দা ছেড়ে ঘরে যাওয়ার সাহস হলো না। বাচ্চাটিকে 2 হাতে বুকের কাছে চেপে মনে মনে আল্লাহর নাম জপতে লাগলো। কাল রাত এবং সকালে রিশাদের সামনে থাকার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার হয়েছে, সেই অভিজ্ঞতা তৃতীয়বার চায় না সে। আজ সকালে মেহুইশ যখন নিজেকে একটু ভদ্রস্থ করতে বাথরুমে গেল, তখনও তার পরনে বিয়ের লেহেঙ্গা। ক্লান্ত শরীরের শক্তিহীন হাত চালিয়ে মুখ ধুয়ে গোসল সেরে শাড়ি বদলেছে। যখনই সে ভেজা চুলে তোয়ালে পেঁচাবে, ঠিক তখনই রিশাদ বাথরুমে দরজা খুলল। তাকে দেখে প্রথমে প্রশ্ন করেছিল, তুমি? মেহুইশ ভয়ে জবাব দিতে না পারলেও কাঁপছিল একটু একটু। রিশাদ দ্বিতীয়বার প্রশ্ন করতে হাতের তোয়ালে নিচে ফেলে রিশাদকে দরজা থেকে ধাক্কা মেরেছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বৃথা সে চেষ্টায় রিশাদের ঘরটাও পার করতে পারেনি বেচারি। ফর্সা, মোটামুটি লম্বা, চিকন মেয়েটা তার কাপা পায়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়েছে ঘরের দরজায়। ততক্ষণে দৈত্যের মতো রিশাদ পাকড়াও করে নিয়েছে মেহুইশকে এবং কোনো প্রকার প্রশ্নোত্তর ছাড়াই কষে 2টো থাপ্পড় লাগিয়েছে পুনরায়। রাতে দিনে মোট 6টা কি 7টি থাপ্পড় মেহুইশের গালসহ দাঁত সব নড়বড়ে করে দিয়েছে। মেয়েটা সেই থেকে এখন অবধি রিশাদের নামটা মনে করতেই ভয়ে কাঁপছে।
অফিসে যাওয়ার আগে রিশাদ তার স্বভাবসুলভ রাশভারী কণ্ঠে বলে গেছে তার ছেলের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো প্রকার কষ্ট অযত্ন না হয়, আর এই বাড়ি থেকে পালানোর চেষ্টা তো ভুল করেও করা যাবে না। মেহুইশ আর পালানোর কথা চিন্তা করেনি, বাচ্চাটাকেও নিজের পক্ষে যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করেছে। সমস্যা একটাই, সে রিশাদের মুখ মনে পড়লে নিজের মধ্যে ভয়ের তুফান টের পাচ্ছে। এখন রিশাদ ঘরে এসেছে, এখন কোথায় যাবে সে? এই ভর দুপুরে বারান্দায় কি? বারান্দায় দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করল রিশাদ। ভিটামিন ডি বাচ্চার তোতলানো গলায় এর বেশি মেহুইশ আর উচ্চারণ করতে পারল না। রিশাদ ভ্রুজোরে একটু বাঁকিয়ে মেহুইশের সামনে এসে দাঁড়ালো। কোন মূর্খের বাচ্চা বলছে ভর দুপুরে ঠাড়া পড়া রোদে রাখতে আমার ছেলেকে? রিশাদের মুখের কথা উচ্চারিত হতে চোখ মুখ খিচে নিল মেহুইশ। এ কোন জমের দুয়ারে পড়েছে সে? লোকটা মুখ খুলেই শুধু বজ্রপাত ঘটায়। দেহের ভেতর আত্মাটা যার পরনে পথ খুঁজে বেড়ায় পালিয়ে যেতে। তপ্ত দুপুরে ঘাম ঝরা সময়টাতে মেহুইশের ঘামগুলো ভয়ে লোম থেকে কুপির ছিদ্রে চুপ মেরে আছে। চিলের মতো ছো মেরে নির্জনকে নিয়ে নিল রিশাদ এবং ঠিক প্রথম দিনের মতো করে এক হাতে বুকের সাথে মিশিয়ে নিল বাচ্চাটাকে। মেহুইশ নিজের মনের ভয়ে আধমরা সেখানে এই বাচ্চাটাকে নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ তার নেই। ঘরে ঢুকে গেল রিশাদ এবং যাওয়ার সময় বলে গেল 5 মিনিটের মধ্যে খাবার টেবিলে উপস্থিত হতে। শরতের দুপুরে রৌদ্র ঝলসে নিচ্ছে শহরটাকে, আবার কোথাও কালচে মেঘে ঢাকা পড়ছে শহরটা। রাইমা নিজের ঘরে ঘাপটে মেরেছে দাদাভাইয়ের ভয়ে। বাড়ি ফিরতেই গরমের কারণে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। বাথরুম ত্যাগ করতেই হঠাৎ দমকা এক বাতাস জানালার পাল্লা খুলে শীতল করে দিল তাকে। এই কেমন হাওয়া! এই ঋতুতে ঝড় হয় বুঝি? দ্রুত পায়ে জানালার কপাট লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজকে অনেক সময় নিয়ে চুল শুকাবে, লোশন মাখবে, ঘড়ির কাঁটা যখন 3 পেরিবে তখনই সে ঘর ছাড়বে। দাদাভাই 3টার ওপারে আর বাড়িতে থাকবে না। কি জানি আজ কী ঘটেছে যে জন্য তাকে কল দিয়েছিল। দাদাভাইয়ের কল রিসিভ না করার যে দুঃসাহস দেখিয়েছে তার শাস্তি কী না কি থাকবে। সকালে ঘুম থেকে উঠে আয়ের কাছে শুনেছে নতুন বউকে নাকি ভাইয়া অনেকগুলো থাপ্পড় মেরেছে। এত সুন্দর মিষ্টি মেয়েটাকে কী করে মারল দাদাভাই! ইস, নীলিমা ভাবির ওপরে সব রাগ বুঝি নতুন বউয়ের উপর ঝাড়ল। রাইমা আপা আপনারে ডাকে। দরজার বাড়ি থেকে কাজের মেয়ের ডাক শোনা গেল। রাইমা জিজ্ঞেস করলো কে ডাকে? আর দাদাভাই কি অফিসে চলে গেছে? না, ওপাশ থেকে কোনো জবাব আসলো না। তার মানে মেয়েটা তাকে ডেকেই চলে গেছে। অনেকটা বাধ্য হয়ে নিচে গেল রাইমা। জর্জেটের শাড়ি কোনো কালে মেহুইশের মায়ের ছিল না। ভদ্রমহিলা সালোয়ার কামিজ পরেন, সব সময় বেড়াতে গেলে যা পরেন তা সুতির মধ্যে শাড়ি, আর মেহুইশও কখনো কোথাও শাড়ি পরে যায়নি। অথচ কাল রাতে বিয়ে উপলক্ষে কোটিপতির নবাবজাদা দিল এক ভারী লেহেঙ্গা আর 8 কি 10 ভরি হবে গয়না। তাও আবার সব সোনার গয়না, সাথে পাথরের। মাথো বলল ওগুলোই নাকি হীরা। কে জানে আসলে হীরা নাকি নকল ধরিয়ে দিয়েছে। রাতভর সেই সব জঞ্জাল গায়ে দিয়ে পার করলো, আর সকালে কোনো কাপড় চোপড় না দিয়েই বলল ভদ্র হতে। মহেশ কোনো কিছু বুঝতে না পেরে ঘরেই বসেছিল। পালানোর চেষ্টায় পাওয়া শাস্তিতে বসে বসে কাঁদছিল। তখন রিশাদ নিজে একটা শাড়ি দিয়ে বলল আলমারির পাশে আরেকটা আলাদা ক্যাবিনেট আছে, তাতে মেলি পোশাক সব আছে, সে যেন কিছু একটা পরে নেয়। ভয়ে আধমরা মেয়ে মেহুইশ দিক বিদিক শূন্য হয়ে কাপড় খুঁজে এই পরে নিয়েছিল। তখন অত খেয়াল ছিল না এই জর্জেট শাড়ি, লুজ ব্লাউজ এবং তার উচ্চতায় বড় এক পেটিকোট পরে সে কোন বিপাকে পড়বে। এখন দোতলা থেকে নিচতলা নামতে গিয়ে টের পেল মারাত্মক এক ভুল করেছে সে। এখন হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই বুঝি পেটিকোট পা বেঁধে হোঁচট খাবে, এই বুঝি শাড়িটা কোমর থেকে খুলে মানসম্মান হারাবে সে। না, তেমন কিছুই হয়নি। সময় লাগলেও কাপড় চোপড় ঠিক রেখেই টেবিলের সামনে এসে দাঁড়াতে পেরেছে সে। বিয়ের মেহেদি কি সব পায়েই লাগাইছেন, নাকি ফ্যাশনের নাম লিখছেন কত লেট করে হাঁটা দেখানো যায়? মুখ খিচিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করল রিশাদ। মহেশ কোনো কথাই বলতে পারল না। তবে সেখানে উপস্থিত থাকা জীবনেসার সুযোগে বললেন নতুন বউ চলাফেরার একটু তো লজ্জা থাকবেই। তার তো আর অন্যদের মতো আগে থেকেই বিয়ের অভিজ্ঞতা নেই, যার জন্য সকল লাজ লজ্জা ধুয়ে মুছে ফেলবে। ঝনৎ করে আওয়াজ হলো খুব জোরে। চেয়ার ছেড়ে সরে দাঁড়িয়েছেন জীবনেসা। টেবিলের কাছ থেকে সরে গেছে মেহুইশ এবং সিঁড়ি বেয়ে নামতে থাকা রাইমাও থেমে গেছে সিঁড়িতেই। এবং তখনই খুব জোরে আরও একটি আওয়াজ হলো টেবিলের 2.5 ইঞ্চ পুরো কাচের ওপর। রিশাদ প্রথমে টেবিল ক্লথ, খাবার থালা, বাসন সমেত হিঁচড়ে ফেলেছে এবং তৎক্ষণাৎ টেবিলের উপর সর্বশক্তি দিয়ে ঘুষিও মেরেছে। জীবনেসার কথার বাঁকা যে অর্থ তা রিশাদ এবং তার বাবাকে উদ্দেশ্য করি তা সে বুঝতে পেরেছিল। নাকের ডগায় রাগ লেগে থাকা ছেলেটাকে কটু বাক্য শোনালে এমন হওয়াটা একদমই বেমানান কোনো ঘটনা নয়। তবে এই সব কিছু খুবই নতুন মেহুইশের জন্য।
কান্নার আওয়াজ ভেসে আসলো নির্জনের। এত শোরগোলে বাচ্চাটা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। মেহেশ আরও চোখে খুবই ভয় ভয়ে রিশাদের মুখটা একবার দেখল। সে মুখের অভিব্যক্তি কিছুই বুঝে আসছে না বলে মেহেশ এগিয়ে গেল আয়ার কাছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো যেন রিশাদ এই আদর দেখিয়ে তাকে কিছু বলবে না। ঝলমলে এবং কালো মেঘ মিশ্রিত একদিনের শেষে গোধূলি এখন পশ্চিমে লজ্জারুণ লাল আভায় রঞ্জিত। সারাটা দিন এক অনুভূতিহীন ঘুরে কেটেছে মেহেশের। রিশাদ নামের মানুষটাকে বোঝার মতো এক বিন্দু পরিমাণ সুযোগ সে পায়নি। সারাটা দিনে অভিমান আর মনোকষ্টে মায়ের সাথে কথা বলা হয়নি। ইভান কি তাকে একটিবার কল করেছে? কাল তো রাত দিনে একবারও কথা হয়নি। এমনকি আজ সাথে মোবাইল ফোনটিও নেই। এ বাড়িতে আসার পর দোতলার দক্ষিণের ওই ঘর যেটা দানবের মানে তার কথিত বরের, সে ঘর আর নিচতলায় বসার ঘরটি সে দেখেছে। বাড়িতে এদিক ওদিক চোখ ঘোরালে মানুষ দেখা যায়। সবাই হয়তো কাজের লোক, শুধু ওই মা মেয়ে দুটো ছাড়া। আর একটা জিনিস সারাদিন মেহেশের চোখে লেগেছে খুব, তা হলো এই বাচ্চা ছেলেটি। ভাবতে ভাবতেই মাথা নিচু করে নির্জনের দিকে তাকালো মেহেশ। আবারও সেই দুপুরের মতোই বাচ্চাটিকে নিয়ে বারান্দায় এসেছে। তবে এবার আর দাঁড়িয়ে নয়, কোলে নিয়ে ফ্লোরে বসে আছে। তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে বাচ্চাটির দিকে। এই দুধের বাচ্চাটি মাতৃদুগ্ধ পান করার সৌভাগ্য নিয়ে জন্মায়নি। কি দুর্ভাগ্য, এইটুকু বয়সে মা হারালো। অনেক বাচ্চাই মা হারায়, কিন্তু এর মতো রেডিমেড আরেকটা মা কি সবাই পায়? বলা নেই কওয়া নেই, আদিমকালে যেমন গোলাম কেনা হতো, মেহেশকেও তেমন কিনে নিয়ে এলো রিশাদ। বয়সটাই আর কত তার, তবুও এক বাচ্চার মা হয়ে গেছে বিয়ের সূত্র ধরে। বিয়ে নিয়ে কত স্বাদ আহ্লাদে ইভানকে পাওয়ার কত আকাঙ্ক্ষা, সব এক নিমিষেই পাহাড় ধসের মতো ধসে গেল। বাবার মৃত্যুর পর তার জীবনে কষ্ট বলতে একটাই ছিল, মায়ের অন্যের বাড়ি গিয়ে গিয়ে কাপড় বিক্রি করা। সৌভাগ্যক্রমেই হয়তো সে এইচএসসিটা ভালোভাবে শেষ করতে পেরেছিল এবং তারপরেই মায়ের রোগের কথাটা জেনেছে। আর আল্লাহ তাআলা সদয় ছিলেন তার প্রতি, তাই নাইমা মেমের কারণে হাসপাতালে চাকরিটা হয়েছিল। দীর্ঘ এক নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই নিঃশ্বাসে হাজার অভিযোগ, অভিমান, অথচ তা জানানোর মতো একটি মানুষও তার নেই। আয়া এসে পেছনে দাঁড়িয়েছে মেহেশের, হাতে ছোট্ট একটা বাটি আর তাতে দুধ। বাচ্চাটাকে খাওয়ানোর সময় হয়েছে, তাই আয়া নিয়ে এসেছে। মেহেশ নির্জনকে আয়ার দিকে এগিয়ে দিতেই সে হাই হাই করে উঠল। চমকে গেছে মেহেশ। এ কেমন আচরণ? স্যার বলেছে বাচ্চার সব কাজ আপনাকে শিখে নিতে, ওর খাওয়া, গোসল, ঘুম পাড়ানো, এমনকি তার পটি করার পর ডায়াপার চেঞ্জ করাটাও। বিরক্তি আর ক্লেশ মিশ্রিত চাহনিতে মেহেশ আয়ের দিকে তাকালো। সত্যি সত্যিই তাকে মা হতে বলা হচ্ছে? সৎমা হওয়ারও সুযোগ নেই এখানে। আয়ের মুখের কথা শুনে রাগ হলেও সে রাগ নিজের ভিতরেই দমিয়ে রাখল সে। বাটিটা ঘরে রেখে যেতে বলল। আয়া চলে গেলে মেহেশও ঘরে গেল নির্জনকে নিয়ে। বিছানায় শুয়ে দুধের বাটি থেকে ছোট্ট চামচটিতে দুধ নিয়ে বাচ্চার মুখে দিতে গেলেই ধমকে উঠলেন জেবুন্নেসা। তিনি মাত্রই রিশাদের ঘরের দরজায় পা রেখেছিলেন। উদ্দেশ্য তার একটিবার নির্জনকে দেখা। দুপুরের পর আর কাছে আসেননি। কিন্তু এ বাচ্চাটি তার বড় আদরের হতে পারে, মৃত বোনের নাতি হিসেবে, অথবা সে বাচ্চা ভালোবাসে বলে। নিজেও জানে না কেন এ বাচ্চাটিকে তার আপন মনে হয়। নিজের দুটো সন্তানকেই তার কালসাপ মনে হয়, যে কালসাপ সময় অসময়ে তাকে ছবল দিয়ে বসে। রক্ত কথা বলে। এই কথার যথার্থতা জেবুন্নেসার কাছে অনেক বেশি সত্য মনে হয়। রাশেদ খান একজন স্বার্থন্বেষী এবং তার ঔরজাত সন্তানরাও তাই। কিন্তু রিশাদের বাচ্চাটাকে সে তেমন হতে দিবে না, মনে মনে এই প্রতিজ্ঞা করে বসে আছে। বাচ্চা রিশাদকেও অমন হতে দিত না যদি না রাশেদ খান তাকে জোর করে বিয়ে করত, তার ভালোবাসার মানুষটাকে তার থেকে আলাদা না করত। জেবুন্নেসা দ্রুত পায়ে ঘরে ঢুকে নির্জনকে কোলে নিলেন। দুধের বাটিও ছো মেরে নিয়ে নিলেন নিজের কাছে। তারপর বিছানা পা তুলে বসে নির্জনকে দুধ খাওয়াতে লাগলেন এবং বারবার মেহেশকে সতর্ক করার মতো করে বললেন, আর কখনো ওভাবে শুয়ে দুধ ঢালবে না মুখে। মেহেশ জবাবে শুধু একটু করে মাথা নাড়ল। বাচ্চার দুধ খাওয়ানো হতেই জেবুন্নেসা বাচ্চাকে কাঁধের উপর ধরে আলতো করে দুটো থাপ্পড় মারলেন। এতে করে বাচ্চার খাবার গলায় আটকাবে না বললেন মেহেশকে। কাজ ঘেরা মাঝারি আকারের অফিস রুমে বসে ল্যাপটপে মনোযোগী রিশাদ। অফিসের কোনো কাজ নয়, বসে বসে সে নিজের ঘরের ভিডিও ফুটেজ দেখছে। বাড়িতে সে 3টি জায়গায় ক্যামেরা লাগিয়েছে বহুদিন আগেই, যা বাড়ির একটি সদস্যেরও জানা নেই। কোনো অনুষ্ঠানে জেবুন্নেসা বাবার বাড়ি গিয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে, আর তখনই এই কাজটি লোক এনে করিয়েছিল। জায়গা 3টির মধ্যে একটি রান্নাঘর, দ্বিতীয়টি করিডোরে, যেন দোতলার প্রতিটি ঘরের দরজা স্পষ্ট চোখে পড়ে কে কখন আসছে যাচ্ছে, এবং তৃতীয়টি নিজের ঘরে। আর এখন সেই ঘরের ক্যামেরাটি তার চোখে ভালো কোনো ব্যাপার ধরা দিল। আজকের আগে সে কখনো খেয়াল করেনি জেবুন্নেসাকে এমন করে নির্জনের যত্ন নিতে।
তার এখন মনে হচ্ছে খালা মানুষটা কটুবাক্য প্রয়োগ করে সবসময় তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে। কিন্তু কি সেই কারণ? আর মেবিস, উফ, এই হলো বিচ্ছিরি এক ব্যাপার। এ মেয়ের নাম কোন বিজ্ঞানী রেখেছিল কে জানে। উচ্চারণে মুখে আসে না। চেয়ারে হেলান দিয়ে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে নিল রিশাদ। পুরো কেবিনের 3 পাশে অফিস আর পেছন দিক, মানে বিল্ডিংয়ের শেষ প্রান্তে গ্রিল সহ বারান্দা। সে বারান্দায় রিশাদের যাতায়াত শুধুমাত্র অতিরিক্ত টেনশন আর এই সন্ধ্যামণির শেষক্ষণে। এখন এক মগ কফি আর কফি মেকারে তৈরি করে বারান্দায় বসল সে। ল্যাপটপে আপাতত চোখ রাখার আবশ্যকতা নেই। ওই মেয়ে যেমন ভীতু, তাতে ভুলক্রমে কোনো ভুল করবে না নির্জনের প্রতি খেয়াল রাখতে। ছেলের ব্যাপারে অনেকটা নিশ্চিত বোধ হচ্ছে তার, কিন্তু নিজের কিছু প্রয়োজন যে বাকি রয়ে গেল। বিয়ে করলো অথচ বউকে বউ বলে মনে হয় না। নীলিমা যা করেছে তা সে নির্জনের জন্মের আগে করতো, তবুও মেনে নিত, কিন্তু এখন হাতে থাকা মগের কফি কখন ঠান্ডা হয়ে গেছে তা রিশাদ নিজেও টের পায়নি। বিষাদ তিতকুটে স্বাদের কফি এখন বিষাক্ত করে দেবে জিভের স্বাদ, তবুও সে পান করবে এটা। মনটাও বড্ড বিষাক্ত হয়ে আছে তার। এক চুমুকে সবটা কফি গিলে বারান্দার স্লাইডিং কাচের দরজাটা সরাতেই কানে এলো ফোনের টোন। ফোনটা বেজেছে কয়েকবারই। কাজ ঘেরা ঘরের ভিতর থাকায় সেটার আওয়াজ বারান্দা পর্যন্ত পৌঁছতে পারেনি। মগটা রেখে ফোন ধরতেই ওপাশের ব্যক্তিটি জানালো ইভান এখন মেহুইশের মায়ের কাছে গেছে। কিতকুটে সারটা এবার মেজাজ খারাপের উপর রাগের আস্তরণ ফেলল। সে কাল মেহুইশের নামে দেওয়া বাড়িটিতে উঠতে বলেছিলেন মেহুইশের মাকে। মহিলা খুবই ঘাড়বাঁকা টাইপের, মুখের ওপর বলে দিয়েছেন মেয়ের বিয়ের দেনমোহর হিসেবে দেওয়া সে বাড়ি মেয়ের থাকবে, তিনি কখনোই ওখানে থাকবেন না। রিশাদ তাই ফ্ল্যাট অফার করেছে, সেটাও নাকচ করলেন। এখন বেশ মেয়ের প্রেমিককে বাড়িতে যাওয়ার সুযোগ দিয়েছেন। ওই ছেলেটাকে দূর করতে হবে সারা জীবনের জন্য। মেহুইশ এখন রিশাদ রায়হানের বউ, সে কি চাইলেই তার প্রেমিকের কাছে ফিরতে পারবে? আর তার মাই কিভাবে আমার থেকে টাকা করে নিয়ে এখন মেয়ের নামের বাড়িতে থাকবে না বলে সততা দেখাবে? রিশাদ গরম মেজাজের মানুষ, সহজ কথাগুলো তার কাছে প্যাঁচানো মনে হয়। ওপাশের ব্যক্তিটিকে কিছু না বলে ফোন কাটল। অফিস আওয়ার শেষ হয়েছে 5টায়। সে অফিস থেকে যায়নি। মাথা গরম আছে, তাকে রিল্যাক্স হতে ফিজিক্যালি শান্তি দরকার। যে মেয়েকে বিয়ে করে এনেছে তাকে দিয়ে আর যাই হোক ওসব চলবে না, অন্য কাউকে দরকার। অফিস ছেড়ে বেরিয়ে গেল উত্তরার দিকে। আজ ড্রাইভারকে চলে যেতে বলে নিজেই গাড়ি ড্রাইভ করছে। উত্তরায় বন্ধু সাইমনের কাছে গেলে দারুণ কোনো ব্যবস্থা হতে পারে। ল্যাপটপটা আসার সময় গাড়িতে করিয়ে নিয়ে এসেছে। রাতে একবার ছেলের মুখ না দেখলে স্বস্তি পাবে না সে। আজ সারাদিন শাড়ি পরে কাটলে সন্ধ্যার পর অস্থির হয়ে শাড়ি আর গায়ে রাখতে পারেনি মেহুইশ। বাধ্য হয়েই রাইমার কাছে একটা জামা চেয়ে নিয়েছে। রাইমার স্বাস্থ্য এবং উচ্চতা মেহুইশের চেয়ে একটু বেশি, কিন্তু আপাতত তার কাজ এতেই চালাতে হবে ভেবে এনেছে। রাতের খাবারের সময় হওয়ার পরও রিশাদ বাড়ি ফেরেনি বলে জীবনেসা রিশাদের ড্রাইভারকে ফোন দিল খুব সন্তর্পণে। আগেও সে এমন করেছে বহুবার, তাই ড্রাইভার জীবনেসার ফোন দেখে আগেই বলল, স্যার আমাকে নেয়নি সাথে। জীবনেসা হতাশ হলেন একটু। এই ছেলে বউ পালিয়ে যাওয়ার পর একদিনও দেরি করে বাড়ি ফেরেনি। সন্ধ্যায় বাড়ি এসে ছেলেকে খাইয়েছে, ঘুম পাড়িয়েছে এবং রাতভর নিজের কাছেই রেখেছে। রাতে উঠে উঠে আবার খাইয়েছে, ঘুম পাড়িয়েছে। আজ হঠাৎ এত লেট? রাইমাকে একবার বলতে চাইলেন রিশাদকে কল করতে, পরেই ভাবলেন সন্দেহ করবে মেয়ে তাকে। খাবার টেবিলে মেহুইশকেও ডাকা হয়েছিল খেতে। জীবনেসা তাকে বললেন খাওয়া শেষ করে যেন দেখা করে। মেহুইশও তাই করল। দোতলায় উঠে নিজের ঘরে না গিয়ে প্রথমে জীবনেসার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। আমায় ডেকেছেন? আয়নার সামনে বসে হাতে পায়ের যত্নে লোশন মাখছিলেন জীবনেসা। পরনে একটা অফ হোয়াইট ড্রেস, সম্ভবত ওটা নাইট ড্রেস। মেহুইশের আওয়াজে পেছন ফিরে বললেন, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মেহুইশ ভদ্র মেয়ের মতো তাই করল। জীবনেসা আবার বললেন, আমি কি তোমার সমবয়সী? মাথা নাড়ল মেহুইশ। না। বাড়িতে কি আদব কায়দা কিছু শেখনি? মেহুইশ এবারও জবাব দিল না। জীবনেসা তাই আবারও বললেন, বয়সে বড়দের সম্মান দিয়ে কথা বলতে জানো না? আমি কম করে হলেও তোমার মায়ের বয়সী হব, আমাকে কি আন্টি খালামণি বলে সম্বোধন করা যায় না? নাকি ওই অভদ্র এংরি বার্ডের বউ হয়েছ বলে তাকেই ফলো করবে? জীবনেসার এতগুলো কথার একটা কথাও ঠিকঠাক বুঝে আসছে না মেহুইশের। তার বরাবরই চুপ থাকা দেখে বিরক্ত হলেন জীবনেসা। আবার বললেন, নিজের ঘরে গিয়ে এই মুহূর্তে রিশাদকে ফোন করে জিজ্ঞেস করবে এত রাত হলো বাড়ি ফেরেনি কেন? অ্যাজ এ ওয়াইফ এই প্রশ্ন করার অধিকার তোমার আছে। সারাক্ষণ ভীতু খরগোশের মতো ছোপের আড়ালে লুকিয়ে থাকলে চলবে না। মেহুইশ এবার মুখ খুলল এবং খুবই ধীরে বলল, আমার কোনো মোবাইল ফোন নেই, আমি ওনার ফোন নাম্বারও জানি না। এই মেয়ে, এই কি বলছো এসব? এই বাড়ির বউ হয়ে এসেছো অথচ একটা ফোন নেই সাথে? এত জীবন কি ফোন ছাড়াই ছিলে? আমার ফোন কালকে রাতেই হারিয়ে গেছে রাস্তায়। ও, তুমি তো আবার পালিয়ে গিয়েছিলে।
জেবুন্নেসার এই কথাতে মনে দুঃখ পেল মেহউইশ। সে পালাতে চায়নি, তবুও পালাতে হয়েছিল ওই দৈত্যের কারণে। মেহউইশ আর জেবুন্নেসার কথার মাঝেই কণ্ঠ শোনা গেল রিশাদের। সে মেহউইশকে মেবিশ বলে ডাকছে। তার চিল্লানো ডাকে মেহউইশ ভয়ে দ্রুত জেবুন্নেসার ঘর ছাড়ল, আর কোনো কথা না বলেই কিছুটা দৌড়ে রিশাদের কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেল তার ঘরের দিকে। এবং ঠিক তখনই রিশাদ দরজা থেকে বাইরে বের হতে পা বাড়ায়। দুজনের অপ্রস্তুতির কারণে খুব জোরে ধাক্কা খেয়ে মেহউইশ ছিটকে পড়ে করিডোরের ফ্লোরে। মধ্যরাতে স্ত্রীর দেহে মগ্ন হয়ে দৈহিক অবসাদ কাটিয়ে ওঠার সুযোগ হলো না রিশাদের। রাত 12টার ওপারে বন্ধু যখন ফোন দিয়ে বলল, "কী রে, চলে গেলি কেন? তোর জন্য বিরিয়ানি ফেলে একদম কাচ্চির ব্যবস্থা করেছি।" তখন তার মনে হলো এই মধ্যরাতেই আবার উত্তরায় ব্যাক করা উচিত। অন্তত একটা নারী দেহে স্বাদ মেটানোর জন্য হলেও যাওয়া উচিত। সন্ধ্যা যখন বন্ধুর ফ্ল্যাটে পৌঁছে দেখল ফ্ল্যাট ভর্তি মদের নেশা মত্ততা অনেকগুলো ছেলে মেয়ের মাঝে, তখনই ঠিক করেছে আজ রাত সেখানেই কাটাবে। বন্ধুর ফ্ল্যাটে আজ পার্টির নামে অশ্লীলতার বহর, তাতে অনায়াসে একটা দেহ রাতের সঙ্গী হিসেবে নিতেই পারত। আর তাই গাড়ি থেকে ল্যাপটপটাও নিয়ে এসেছে সাথে। বন্ধু সাইমনকে বলল, "আজ রাত এখানেই থাকবো, পারলে একটা মেয়ের ব্যবস্থা কর।" রিশাদের কথা শুনে সাইমন অবাকে শেষ সীমায় পৌঁছে গেল। যে বন্ধু বিয়ের পর 1 সেকেন্ডের জন্য কোনো মেয়ের হাত ধরেনি, এই যে নীলিমা ছেড়ে গেল, কতদিন হয়ে গেছে তবুও একটা বাড়ির বাইরে কাটেনি, সে আজ চাইছে এসব। সাইমন ঠাট্টা করে বলল, "নীলামকে মিস করছিস বুঝি? ফালতু ওই 12 কথা আমার সামনে বলবি না। আমি ইম্পোর্টেড না যে ওসবে যাব না। বিয়ে করে সৎ থাকার কথা বা বুঝাইছে বুঝছি, এখন আর কোনো দরকার নেই। ওর সুখ সয় নাই, আমার সাথে পাঙ্গা নিতেই গেছে না, ওই কুত্তার সাথে থাকুক মইচা। খালি ডিভোর্স নিয়ে ভেজাল চলতেছে, নইলে খুনও করে ফেলতাম এতদিনই।" সাইমন কিছুটা ভয় পেল রিশাদের রিয়াকশন দেখে। নিশ্চিত কোনো কারণে তার মুড বেশি খারাপ, নয়তো কী কথা থেকে কোথায় চলে গেল। সাইমন আর না কাটিয়ে বলল, "তুই রেস্ট কর, 10টার পর আরও অনেক মেয়ে ছেলে আসবে, তোর একটা জোগাড় হয়ে যাবে।" সাইমন বেরিয়ে যেতে নিলে রিশাদ বলল, "একটু বিয়ার কিংবা ভদকা কিছু দিয়ে যা তো, আমি 12টা পর্যন্ত একটু ঘুম দেব।" সাইমনও তাই করলো, কিন্তু রিশাদের ঘুম আর হলো না। সে ল্যাপটপে ছেলেকে দেখতে গিয়ে অনেকক্ষণ মেহউইশকে দেখল। ভালো করে খেয়াল করলো সে। মেয়েটি বয়সে তার চেয়ে 5 থেকে 7 বছরের ছোট তো হবেই, কিন্তু একেবারে ছোট নয়। বিয়ের বয়স হয়েছে তার, দেখতেও দারুণ লাগছে। চোখ নাক মুখও মন্দ নয়। আবার চোখ পড়ল নির্জনের দিকে। মনে মনে আরও একটা কথা বাজল, আমি কি চরিত্রহীন বাবা? এখানে বোধহয় হৃদয় তার কলকবজা নাড়িয়ে দিল। সাইমন ভদকা বিয়ার কিছুই দেয়নি, দিয়েছিল হুইস্কি টাইপ কিছু। রিশাদ নাম জানে না, তবে সেটার স্বাদ নতুন ছিল তার কাছে। ঝাঁঝালো কিছু, যা তার গলা বেয়ে নেমেই বুকটা জ্বালিয়ে দিল। কিছু সময় চোখ বন্ধ করে ঝিমিয়ে রইল রিশাদ। তারপর আবারও এক সিপ মুখে নিল। এমন করে কয়েক সিপ খাওয়ার পর রিশাদের কী মনে হলো কে জানে, সে বেরিয়ে গেল সাইমনের বাড়ি থেকে। ল্যাপটপ পড়ে রইল সেই ঘরেই খাটের ওপর। নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেল রিশাদ। অনেকটা সময় ড্রাইভ করার পর তার মনে হলো সে পথ হারিয়ে ফেলেছে। শহরে চেনা রাস্তা ছাড়িয়ে অচেনা কোনো রাস্তায় চলে এসেছে। তখনই ফোন বাজল রিশাদের। নম্বরটা এদেশের নয়, সিডনি থেকে করা ফোন রিশাদের বাবার। রিশাদ গাড়ি থামিয়ে ফোন ধরতেই কেমন বাচ্চা বাচ্চা সুরে ডেকে উঠল বাবাকে। "আব্বু!" রাশেদ খানের বুকটা ধক করে উঠল ছেলের এমন আর্তনাদ মাখা সুরে। তারপরে মনে হলো রিশাদ কিছু খেয়েছে নেশা জাতীয়। রিশাদই আবার বলল, "আব্বু, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, নির্জনকে খুঁজে পাচ্ছি না, তুমি কোথায়?" এবার যেন রাশেদ খান নিশ্চিত হলেন ছেলে নেশা করেছে। তবুও ভয় থাকছে সে কোথায় আছে এই ভেবে। ছেলেকে তিনি যথেষ্ট আদরে সুরে জিজ্ঞেস করলেন, "বাবা, তুমি এখন কোথায় আছো একটু বলো তো?" "আব্বু, আমি জানি না, চিনি না এই রাস্তা।" "আচ্ছা, আশেপাশে দেখো একটু জায়গা কেমন?" রিশাদ কাজ নামিয়ে গাড়ি থেকে বাইরে মাথা বের করলো। এটা কোনো হাইওয়ে না, এ রাস্তায় কোনো নিয়ন আলো দোকানপাটও চোখে পড়ছে না। তবে একটু পরপর একটা দুটো গাড়ি বাইক সাই করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এখানে অন্ধকার ভালোই, আর অন্ধকার মানেই লুকিয়ে থাকা বিপদের আশঙ্কা। রিশাদ তার বাবাকে কোনো বর্ণনাই ঠিকঠাক দিতে পারল না। রাশেদ খান নিজেই এবার ছেলের লোকেশন সার্চ করতে লাগলেন। রিশাদের গাড়ি এবং ফোন দুটোতেই লোকেশন সার্চ করা যায় এমন ডিভাইস আগে থেকেই ছিল। রিশাদ নিজে সতর্ক মানুষ এসব ব্যাপারে। দেশ থেকে কোটি মাইলের দূরত্ব থেকে রাশেদ খান পাগল হয়ে গেলেন ছেলের সেফটি নিয়ে। প্রথমে রিশাদের ড্রাইভার এবং পরে রিশাদের পরিচিত পুলিশ কাইয়ুমকে খবর দিলেন। 25 মিনিটের মাথায় কাইয়ুম এসে পৌঁছল রিশাদের কাছে। রাত বিরেতে বড়লোকের কামলা খাটা বড্ড কষ্ট দেয় কাইয়ুমকে, কিন্তু পরিবারের অতিরিক্ত স্বাদ আহ্লাদের খাতিরে মানতে হয় এসব গোলামি। আর রিশাদ একটু বেশি জ্বালায় তাকে। তবুও মুখ বন্ধ রেখে রিশাদের বাবার দেওয়া লোকেশনে এসে রিশাদকে খুঁজল। গাড়ি পেলেও রিশাদ গাড়িতে ছিল না। আবারও 10 মিনিট ধরে রিশাদকে গাড়ির আশেপাশে জায়গায় খুঁজে মনে মনে কিছু
খিস্তি দিল। হঠাৎ পেছন থেকে একটা হাত কাইয়ুমের কাজ চেপে ধরতে ভয়ে চিৎকার করে উঠল সে। রিশাদ হাসতে হাসতে গড়াগড়ি কাণ্ড মাটিতে বসে। কাইয়ুম বার কয়েক জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে কেন? রিশাদ বিড়বিড় করে কোনো জবাব দিল, কিন্তু বোঝা গেল না কিছুই। ততক্ষণে রিশাদের ড্রাইভার এলো এক সিএনজি ভাড়া করে। কাইয়ুম আর ড্রাইভার মিলে রিশাদকে গাড়িতে বসিয়ে দিল। কাইয়ুম থানার গাড়িতে করেই গেল আর ড্রাইভার সিএনজি বিদায় করে রিশাদের গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। রাত তখন 10টা পেরিয়ে। মেহেশকে যখন জেবুন্নেসা নিজের ঘরে ডেকেছেন তখন রিশাদ বাড়ি পৌঁছে গেছে। সে নিচ থেকে দোতলায় যাওয়ার পথেই মেবিশ মেবিশ বলে ডেকেছিল। মেহুইশ যখন রিশাদের দরজার সামনে তখন আধো মাতাল রিশাদ ঘর থেকে আবার বের হচ্ছিল আর সেখানেই দুজনের ধাক্কা লাগে। মেহুইশ ছিটকে পড়া রিশাদ দ্রুত তার কাছে এগিয়ে যায়। দেখি দেখি কতখানি লাগলো। আহা, আমার বউটা ব্যথা পেল আমার দোষে। রিশাদের কথা শুনে চমকে তাকায় মেহুইশ। কটু একটা গন্ধ নাকে বাড়ি খায় তার, কিন্তু এতেও সে অতটা বিচলিত হয়নি যতটা রিশাদের কথা শুনে হয়েছে। সে টিভিতে অনেকবার দেখেছে নেশা করলে মানুষ বিপরীত আচরণ করে। তবে কি রিশাদের এমন কথার পেছনেও তেমন কোনো কিছু আছে? হাসপাতালে কাজের মাধ্যমে সে অ্যালকোহলিক অনেক ব্যাপার দেখেছে। ঠিকঠাক বুঝতে না পারলেও ধারণা হচ্ছে রিশাদ তীব্র নেশাজাতীয় কিছু খেয়েছে। ভয় লাগলো তার রিশাদের দিকে তাকিয়ে। নেশাগ্রস্ত মানুষ জন্তুর নেয়। যে কোনো বিপজ্জনক কাজ তার মাধ্যমে হওয়া অস্বাভাবিক না। মেহুর ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো। নির্জন আয়ের কাছে আছে, যে করেই হোক এখন ওই বাচ্চাটা কাছে থাকায় তার জন্য ভালো কিছু। সে পা বাড়ালো নিচে যেতে, আর তখনই রিশাদ মেহুষের হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। দরজা ভিজিয়ে দিয়ে মেহুষকে বলল, শাড়ি খোলো। বন্ধ মুখ খুলে গিয়ে বিশাল এক হাঁ করে তাকালো মেহুষ। সে শাড়ি পরল কোথায়? এই লোক কি পাগল হয়ে গেল? রিশাদ নিজেই আবার ওড়না টেনে বলল, তুমি আমার বোনে জামা পরেছ কোন সাহসে? খোলো সব। আর কেমন বউ তুমি? স্বামীকে কতগুলো দিন ধরে আদর করো না? আজকে আদর না করলে আমি অন্য মেয়ের কাছে যাব, মনে রেখো। মেহুইশ ভয়ে না যতটা বাখারা ছিল তার চেয়ে বেশি হলো রিশাদের কথা শুনে। এদিকে রিশাদের অ্যাগ্রেসিভ আচরণ আটকানো মুশকিল হচ্ছে তার পক্ষে। মনে মনে নিজের মুক্তি কামনে আল্লাহকে ডাকছে। আবার ভাবছে একে কি ধর্ষণ বলে? না, মেহুইশের বিপদ আল্লাহ খুব সহজে কাটিয়ে দিলেন ছোট্ট নির্জনের মাধ্যমে। নির্জন কাঁদছে খুব এবং সেই কান্নার আওয়াজ দরজার বাইরে থেকে আসছে। রিশাদ মেহুইশের বাহু চেপে ধরেছে চুমু খাবে বলে, কিন্তু ছেলের কণ্ঠস্বর যেন তার হাতের শক্তি শুষে নিল। ধীরে ধীরে হাত আলগা হয়ে গেল তার। মেহুইশের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, ইচ্ছে করে নির্জনকে ডেকেছ এখানে? মেহুইশ ভেবে পায় না নেশাগ্রস্তরা কি কারো কান্না অনুভব করতে পারে, নাকি এই লোক পুরোপুরি নেশা করেইনি। নিজের ওপর থেকে রিশাদকে জোর করে সরিয়ে দিল সে। ফ্লোর থেকে ওড়নাটা কুড়িয়ে ভালো মতো গায়ে পেঁচে ঘর থেকে বের হলো। দরজা থেকে একটু সামনে দাঁড়িয়ে আছে আয়া। তার মানে মহিলা তাদের ধস্তাধস্তি সবই টের পেয়েছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন মেহুইশের। মাথার চুলগুলো এলোমেলো, ওড়না দিয়ে মাথা ঢাকা, তবুও কিছুটা বোঝা যাচ্ছে। আয়া মহিলাটি মধ্যবয়স্ক। সে মেহুইশকে বুঝতে পেরেই হয়তো বলল, আমি কি ওকে আমার কাছে রাখবো? না। মেহুইশ হাত বাড়িয়ে নির্জনকে নিল। আর কোনো কথা না বলে সোজা ঘরে ঢুকে দরজা লাগালো। বুক ভাঙা কান্নার ঢেউ গলা অবধি এসে আটকে গেছে তার। পরিস্থিতি তাকে কোন পর্যায়ে এনেছে? কে এ লোক? কেন এলো তার জীবনে? অর্থের প্রয়োজন তার সর্বকালেই ছিল, কিন্তু প্রাপ্তি কি এমন করে না হলেও পারত না? রিশাদ চোখ বুজে পড়ে আছে বিছানায়। ঘুমিয়ে গেল কি না বোঝা যাচ্ছে না। তার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ বেঁকে এলো তার। এরপর মেহুইশ আর ঘরে বসেনি। নির্জনকে খাইয়ে বারান্দায় গিয়ে বসে রইল কাউচের উপর। বাচ্চাটা বড় শান্ত চরিত্রের, হয়তো তার মা এমনই ছিল, নয়তো এত ছোট বাচ্চাকে সে এত সহজে রাখতে পারত না। রাত 12টা ছুঁই ছুঁই তখন রিশাদের পকেটে তার ফোন ভাইব্রেট হতেই ঘুম ভাঙল তার। চারপাশে তাকিয়ে বুঝলো ঘরে সে একা। ফোন রিসিভ করে কানে তুলতে সাইমনের গলা ভেসে আসলো, কী রে, চলে গেলি কেন? তোর জন্য বিরিয়ানি ফেলে একদম কাচের ব্যবস্থা করেছি। রিশাদের নেশা তখনও তেমন কাটেনি। সে অনেকটা ঘোরের মধ্যেই বলল, কাচ্চি খাবো না, ডাল ভাত খেতে ইচ্ছে করছে। দু হাতে খুব শক্ত করে মেহুইশের গাল চেপে ধরল রিশাদ। আজ 2 দিন গত হলো মেহুইশের জীবন কাটছে নরকের যন্ত্রণায়। বারবার মনে হচ্ছে সে কোন কিডন্যাপারের হাতে বন্দী, যার কাছে মুক্তিপণ হিসেবে বড় কোনো দাম দিতে হবে। সকালবেলা ভুল করে সে পাতলা জামা পরিয়েছে নির্জনকে। বাচ্চা পার্লার কিংবা তাদের কেয়ার করার অভিজ্ঞতা আগে ছিল না তার। আবহাওয়া কতটুকুই বা বদলেছে। শরৎ শেষ, তাতে বাতাসের শীতের আভাস একটুও নেই। চারদিকে তো প্রচুর গরম। সেখানে সকাল সকাল এই বাচ্চার শীত লাগে কি গরম সে কি করে বুঝবে? কিন্তু রিশাদ তো কে কি বুঝলো তা শুনবে না। সে শুধু তার আর তার সন্তানের ভালোটা দেখবে, বাকিরা যাক জাহান্নামে, এমনই মনোভাবনা তার। সে মাত্র ঘুম থেকে উঠেছিল। নিজের পাশে নির্জনকে দেখতে পেল, হাত পা ছুঁড়ে খেলছে। দেখিয়ে বোঝা যাচ্ছে সে একদম পরিপাটি, মাত্রই হয়তো কাপড় চেঞ্জ করে ক্রিম রাখিয়েছে।
কিন্তু পরনে তার পিওর কটন হাফহাতা জামা। ঘরে এসির টেম্পারেচার যথেষ্ট শীতল হওয়ায় রেগে যায় রিশাদ। যেখানে তার শরীরে এই তাপমাত্রা ঠান্ডা ঠেকছে, সেখানে বাচ্চার নিশ্চয়ই আরও বেশি লাগছে ঠান্ডা। এই ভেবে সে বিছানা ছেড়ে মেহুষকে খুঁজল। মেয়েটা সবে বাথরুম থেকে বের হয়েছে, অমনি রিশাদ তার গাল চেপে ধরেছে। এমন ব্যথা মেহুষ তার ইহজীবনেও কখনো পেয়েছে কিনা মনে নেই। আসার পর থেকে চড়থাপ্পড়, এখন আবার এই চেপে ধরা। মাতাল একটা। চোখ ছলছল হয়ে এলো মেহুষের, তবুও রিশাদের ছাড়ার নাম নেই। সে তার ভারী গম্ভীর ক্রোধ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বাপের জন্মে দেখিসনি বাচ্চা কি করে পালে? আমার ছেলে যদি ভুলক্রমেও সর্দি নিউমোনিয়া কিছু হয়, তবে তোদের পুরো গোষ্ঠী জ্যান্ত জ্বালিয়ে দিব। সহ্য হলো না কথাটা মেহুষের। সে কোনো মতে নিজের বাঁ হাতটা উঠিয়ে চড় মারল রিশাদের গালে। হতবম্ব হয়ে গেল রিশাদ, তবে চরের আঘাতে নয়, মেহুষের চর তার গালে চামড়াতেও বোধহয় ঠিকঠাক লাগেনি, এত ধীরে ছিল। কিন্তু মেহুষ মানে এই মেয়েটা চর মেরেছে তা যেন তাকে আশ্চর্য করল ভীষণ। আচমকা মেহুষের গাল থেকে হাত সরিয়ে নিল সে এবং তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এমনটা মেহুষ আশা করেনি। ভয় হচ্ছে তার। এত অত্যাচার সহ্য করা সম্ভব নয়। অযাচিতভাবে জীবনে আসা এই লোকটি হুটহাট তাকে মারবে, অপমান করবে। সে কোন দায়ে পড়ে মানবে সেসব? মনে মনে খুব স্বস্তি অনুভব হচ্ছে রিশাদকে থাপ্পড় লাগাতে পেরে, যদিও সে থাপ্পড়ের ওজনে একটা মশাও মরার মতো না। আজও তার পরার মতো কাপড় না পেয়ে রাইমার থেকে আরেক সেট জামা নিয়েছে। রাইমা বলেছে তাকে আজকে কিছু শপিং করে দিবে দাদাভাইয়ের অনুমতি নিয়ে। কিন্তু এখানেও সমস্যা, সকাল সকাল থাপ্পড় খেয়ে লোকটা যদি না দেয় শপিং করতে। বুদ্ধি এখানেও একটা আছে। এই বাড়ির কারো ফোন নিয়ে 999-এ কল করে পুলিশ ডাকবে আর নারী নির্যাতনের মামলা ঠুকে দেবে। ইস, এই বিয়ে শিকল হয়ে পা জড়িয়ে নিয়েছে তার। আজ 2 দিন গেল মা আর ভাইকে দেখে না। আর ইভান, সূক্ষ্ম একটা ব্যথার উদ্রেক হলো বুকের কোথাও ইভান নামটা মনে পড়তেই। মানুষটা নিশ্চয়ই অস্থির হয়ে তাকে খুঁজতে বাড়ি পর্যন্তও এসেছে। চোখের কোণে জমে থাকা জলটুকু এবার গড়িয়ে গাল ভিজিয়ে দিল। ভালোবাসার মানুষটাকে ভেবে তার যেমন বুকে চাপা ব্যথা হয়, মানুষটারও হয় নিশ্চয়ই। নির্জন ও ও করে কেমন শব্দ করতে মেহুষ নিজের দুঃখ জড়িত ভাবনা থেকে ছিটকে পড়ল। এই বাচ্চাটার জন্য মন খুলে দুঃখ বিলাসও করা যাবে না। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। বিয়ের আগ পর্যন্ত মেহুষের বাচ্চা খুব প্রিয় ছিল, কিন্তু গত 2 দিনে সে বাচ্চা বলতেই ক্রুদ্ধ। সে জানে এই মাসুম বাচ্চাটার কোনো দোষ নেই, তার জীবনের এই দুঃসময়ের পেছনে আবার আছেও কিছুটা। বাচ্চাটার মা পালিয়ে না গেলে তার বাবা মেহুষকে বিয়ে করতো না। দুর্ভাগ্য তারও, সাথে এই বাচ্চাটারও। তাই মন খারাপ করে সে বিছানায় গিয়ে দেখল নির্জন ওরকম অদ্ভুত শব্দ করলো কেন। ও মাগো! অস্ফুট সুরে মেহুষের মুখ থেকে বেরুলো নির্জনকে দেখে। বিছানায় থাকা ব্লুটুথ নির্জন তার দুর্বল হাতেই তুলে নিয়ে মুখে পড়েছে। ভয়ে জান যায় মেহুষের গলায় না আটকালো আবার। দ্রুত তার মুখ থেকে ব্লুটুথ ছড়িয়ে দরজার দিকে তাকালো। রিশাদ আসছে না তো? ওই দানবের চোখে পড়া মানেই গালে আবার 2-4টা পড়বে। এত দুঃখ আর সয় না। রিয়ান আজ 3 দিন ধরে নানা বাড়িতে আছে। স্কুলে কঠিন কোনো পড়া থাকলেই সে এখানে ওখানে যাওয়ার বাহানা করে। এবারও তাই করেছিল, কিন্তু আজ সে সকাল সকাল ফিরে এসেছে। বড় মামির মুখে আজই শুনেছে দাদাভাই আবার বিয়ে করেছে, তাই আর নাস্তাটাও করেনি। বাড়িতে পা রেখেই সদর দরজা দেখা হলো দাদাভাইয়ের সাথে। সে সালাম দিতেই দাদাভাই তার দিকে একবার তাকিয়েই চলে গেল বাইরে। সালামের জবাবটাও নিল কিনা কে জানে, কিন্তু মুড যে তার প্রচণ্ড খারাপ তা বুঝতে পারল। অন্য সময় তো সালামের জবাব দেয়, বরং সে যদি সালাম জোরে না দেয় তবে ধমকে ওঠে। থাক, এখন আর দাদাভাইকে নিয়ে ভেবে কাজ নেই। প্রথমে মায়ের ঘরে গিয়ে সালাম দিল। জীবননেশা চায়ের কাপ হাতে বারান্দার দিকে যাচ্ছিলেন। রিহানের কণ্ঠ শুনে বিরক্তি নিয়ে তাকালেন। যেন এই মুহূর্তে রিহানের চেহারা দেখার মতো অকাজ আর একটিও নেই দুনিয়ায়। তার মতে রিহানও এক কালসাপ, যা রাশিদ খানের ওরসজাত। তবুও নিজেরই গর্ভের সম্পদ বলেই হয়তো ফেলে দিতে পারেন না একেবারে। সালামের জবাব দিয়ে বললেন, এত সকালে এসেছিল কেন? আমার বাপ ভাইয়ের খাবারে তো এতটাও কমতি পড়েনি যে তোকে এই 7 সকালে চলে আসতে হবে। রিহানের রাগ হলো মায়ের কথা শুনে। এখন দাদাভাই বাড়িতে, তাও আবার খারাপ মুডে নইলে সে মায়ের এই কথার জবাবে কিছু একটা ভেঙে গুড়িয়ে দিত। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করলো। চোখ মুখ খিচে বলল, ভালো করে কথা না বললে আমার সাথে বলারই দরকার নেই। আমি এসেছি বলতে স্কুলে একটু ফোন করে দিন। কোনো একটা সমস্যার কথা বলুন, যেন আমি স্কুলে গেলেও ক্লাস টিচার আমায় দাঁড় না করায়। আমি গিয়ে কৈফিয়ত দিতে পারবো না। রাগ এবার জীবনেশ্বরে হলো এবং ছেলেকে ঠাটিয়ে এক চর মারারও ইচ্ছে জাগলো। কিন্তু আফসোস, এই কালসাপের বাচ্চাকে মারলে বাপ কালসাপ পর্যন্ত খবর যাবে এবং তখনই কিছু বৃষ্টি কথা শুনতে হবে অতীত মিশ্রিত। তিক্ত হয়ে উঠল জীবননেশার মন। এই সংসারে তার থাকা খুবই দুঃখজনক। খাবারে থাকা এলাচের মতো বিনা দোষী তাকে দোষী হতে হয় সব সময়।
কখনো ভালোবাসার দাম পায়নি, না ভালোবাসার পরিবর্তে একটু সম্মান পেয়েছে, আর না কারো খুশির কারণ হতে পেরেছে। অর্ধেকটা জীবন তার এইভাবেই কেটে গেল। রিহান ঘর ছেড়ে চলে যেতেই দুফোঁটা গড়ালো জেবুন্নিসার গাল বেয়ে। সকাল থেকে আজ মিহাদ জেদ করছে আপির কাছে যাবে। আজ নিয়ে 3 দিন হলো মেহুইশের বিয়ে হয়ে গেছে, অথচ একদিনও আপির সাথে কথা বলতে পারেনি। বোনের নেওয়াটা মিহাদ তার জন্য খুবই কষ্টদায়ক। মেহুইশের কমতি তার মায়ের জন্য কম কষ্টের নয়। মেয়েকে ছাড়া থাকা, কিন্তু ভবিষ্যৎ ভেবেই সে চুপচাপ হয়ে আছে। কাল ও রিশাদের লোক এসে গেছে তাদের দেখতে এবং বাজার করে দিতে। তবুও ভয় হচ্ছে মেয়েকে নিয়ে। বেশি ভাবতে গিয়ে মেহুইশের ক্ষতি করে ফেলল না তো আবার? মেহুইশ তো ইভানকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাতে কি আর সুখ আসবে? সুখে থাকতে টাকার প্রয়োজন। রিশাদের একটা ছেলে আছে, কিন্তু ছেলে মাত্র 3 মাসের। মেহুইশ চাইলেই এই ছেলেকে নিজের মতো করে মানুষ করতে পারবে, আর শেষ পর্যন্ত মায়ের জায়গাটাও তারই হবে, সাথে জামাই পাবে ভালো। ছেলেটা দেখতে কি সুন্দর, লম্বা চওড়া, মানিয়েছে তাদের দুজনকে। প্রেম ভালোবাসায় কি আছে? পেটে টান পড়লে এমন ভালোবাসা পালিয়ে যাবে। মায়ের মন, মেয়ের বিপদ ভাবতে ভয় লাগে বলেই এত সব যুক্তিতর্ক করছে নিজেই নিজের সাথে। আদৌ কি তিনি চেয়েছেন মেয়েটার বিয়ে রিশাদের মতো কারো সাথে হোক? না, তিনি বরং চেয়েছিলেন মেহুইশের বিয়ে ইভানের সাথে হোক। ইভানের মা নেই, বাবা আছে, আর তিনি মেহুইশের কথা জানেন। ইভানের বড় বোন আর বাবা দুজনে মেহুইশকে খুব স্নেহ করে। সুখে থাকতো মেয়েটা তার ইভানের সাথে। কিন্তু রিশাদ কলিজা মোচড় দিয়ে উঠে ভাবতেই যে লোক দৈত্যের মতো এসে তাদের ভয় দেখিয়ে বিয়েটা করেছে, সেই লোক কি ভালো হতে পারে? মেহুইশের কোনো ক্ষতি না করলেই হয়। কালও ইভান এসেছিল মেহুইশকে ফিরিয়ে আনতে, বলেছে এ বিয়ে সে মানে না। ঠিকানাও চাইছিল রিশাদের বাড়ি, সে গিয়ে নিয়ে আসবে মেহুইশকে। খুবই চতুরতার সাথে তিনি কথা এড়িয়ে গেছেন। মনটা খুব খচখচ করছে। রিশাদ কি আজও মেহুইশের সাথে কথা বলার সুযোগ দেবে না? আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুতই ঘটে আজকাল। সকাল থেকে সোনালি তেজহীন রোদ্দুর, আর দুপুর পেরিতেই কেমন মেঘে ঢেকে গেছে শহর। সকাল থেকে মনের মধ্যে যে ভয় ছিল রিশাদ অফিসে চলে যাবার পর তা দূর হয়েছিল, কিন্তু এখন আবার সে ভয় ফিরে এসেছে এক দৌড়ে। একটু আগেই রাইমা এসে বলে গেছে তৈরি হতে। তার দাদাভাই মানে ওই দানব শপিং করতে নিয়ে যাবে। নিজের পরনের কাপড়ের দিকে তাকিয়ে ভালো লাগলো তার। এসব কাপড় পাল্টানোর সুযোগ হবে তাহলে। অন্যের ব্যবহৃত কাপড় সে জীবনও পরেনি, অথচ গত 2 দিন ধরে নিজের বলতে তার কোনো কাপড়ই ছিল না। মনে মনে গা ঘিন ঘিন একটা ব্যাপার থাকলেও বাধ্য হয়েই তাকে রাইমার এমন হাওয়াই শার্ট টাইপ জামা কাপড় পরতে হয়েছে। আজ আলহামদুলিল্লাহ নতুন কাপড় আসবে। ইস, কত আনন্দ লাগছে নতুন কাপড় পাবে ভেবেই। আবার ভয় হচ্ছে ওই লোক পাবলিকের সামনেই আবার মায়ের শুরু করবে না তো? কোনো ভরসা নেই। যতটা সুন্দর দেখতে লোকটা, ঠিক তার চেয়েও দ্বিগুণ কুৎসিত তার ব্যবহার। হায় আল্লাহ, এই বাচ্চাকে কোথায় রেখে যাবে? তার পক্ষে সম্ভব নয় ওই বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় বেরোনো। তবুও যদি নিজের সন্তান হতো, ওই অসভ্য দৈত্যের সন্তান তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। শেষের কথাটা ভাবতে গিয়ে কান্না পেল মেহুইশের। আবার মনে পড়ল ইভানের কথা। কত স্বপ্ন ছিল তার আর ইভানের। বিয়ে করবে, সংসার হবে, নিজেদের যমজ 2 বাচ্চা হবে। সেই 2 বাচ্চাকে একই পোশাক পরাবে সব সময়। তার স্বপ্নে এক দৈত্য এসে হানা দিল আর কোলের মধ্যে সতীনের বাচ্চা ধরিয়ে দিল। বুক ফাটা কান্না বলতে কিছু থেকে থাকলে মেহুইশের এখন তাই করতে ইচ্ছে করছে। সে অপরাগ মন খুলে কাঁদার জন্য। এতটা অসহায়ত্ব যেন কোনো শত্রুর জীবনেও না আসে। বিকেল 3টায় বের হবার কথা বলেও রিশাদ এলো সন্ধে নাগাদ। পুরো বিকেল সে তার বেস্ট ফ্রেন্ড রাইসার বাড়িতে ছিল। রাইসা পেশায় অ্যাডভোকেট। রিশাদ প্রায়ই নিজের ব্যক্তিগত সমস্যাগুলো রাইসাকে বলে। আজ বলার উদ্দেশ্যে না গেলেও তার মুখ দেখে রাইসা নিজেই অনেক প্রশ্ন করল এবং কথায় কথায় বেরও করে ফেলল রিশাদের বিগত কিছুদিনের জীবন সম্পর্কে। রাইসা সব শুনে কিছু উপায়ও বলল, তবে সে উপায় এখন নয়, কিছুদিন সময় নিয়ে পরেই যেন অ্যাপ্লাই করে। মেয়েটার সাথে যা হয়েছে তা জঘন্য ব্যাপার। রিশাদ বন্ধু না হলে হয়তো রাইসা নিজেই ওকে পুলিশে দিত। মেয়েটা অ্যাডাল্ট, ওভাবে ভয় দেখিয়ে মেয়েটির পরিবারকে রাজি করানোর কারণে অনেক সমস্যাই হতে পারত রিশাদের। ওই মা মেয়ে নেহাতি অভিভাবকহীন বলেই হয়তো চুপ আছে। রিশাদ গরম মাথার মানুষ। রাইসার কথায় রাগ চড়ে গেল। চেঁচিয়ে ধমকে সে বেরিয়ে গেল রাইসার বাড়ি থেকে এবং যাওয়ার সময় রাইসার দেওয়া চা সহ চায়ের কাপটা ভেঙে দিয়ে গেল। রাইসা হাসল খুব। সে জানে তার এই বন্ধুর মাথাটা ঠান্ডা হলে নিজেই আবার কল দিয়ে সরি বলবে। রিশাদ গরম মেজাজ নিয়ে বাড়ি এলো মেহুইশ আর রাইমাকে নিতে। শপিংয়ের কথা সে রাগের মাথায় মনে রেখেছিল, অথবা তার মাথায় অন্য কোনো কিছু চলছে যার জন্য এই শপিং করা একটা বাহানা মাত্র। বাড়ি এসে নিজের ঘরে গেল সে। মেহুইশের কাজ বলতে সারাক্ষণ বারান্দা কিংবা ঘরের ভেতর হাঁটাহাঁটি করা, এখনও তাই করছিল। নির্জন একটু আগে ঘুম থেকে উঠেছে, তাই তাকে খাইয়ে কাঁধে ফেলে হাঁটছে। ঘর থেকে বারান্দা আর বারান্দা থেকে ঘর। রিশাদ ঘরে ঢুকেই ডাকলো, মেবিশ। মেহুইশ চমকে তাকালো, কিন্তু মনে মনে বলল, শালা শয়তানের দাদা, আমার নাম মেবিশ না মেহুইশ।
মেহুইশ অনেক সুন্দর একটা নাম, অর্থও সুন্দর, কিন্তু তুই শালা মানুষ শয়তান, ভালো নাম ভালো করে নিবি কেমনে? মনের কথা মনেই রইল মেহুইশের, অত সাহস নেই মুখে বলার। রিশাদ আবার ডাকলো, তবে এবার মেহুইশের খুব কাছে দাঁড়িয়ে। ভয় হচ্ছে তার, কি বলবে এ লোক, এভাবে ডাকছে কেন? রিশাদ এবার আলতো করে কাজ ছুড়ল মেহুইশের এবং চোখের দিকে তাকিয়ে বলল, নির্জনকে আমার কাছে দিয়ে তুমি তৈরি হও।